আমি আসছি, সমস্যা নেই। এখন কথা বলো। হ্যালো। হ্যাঁ, কথা কি ক্লিয়ার নাকি? এখনো কি নয়েজ আসতেছে? হ্যাঁ, ঠিক ঠিক শোনা হ্যাঁ যাচ্ছে। চলতেছে। আচ্ছা, আবার শুরু কর। সরি টু সে, আমাদের মানে সেট আপের কারণে খুবই দুঃখিত আর লজ্জিত, কারণ আমরা মানে মানে সর্বোচ্চ চেষ্টা করেও প্রথমে আমরা ঠিকভাবে করতে পারিনি। আমাদের প্রথম কারেন্ট সমস্যা ছিল, পরবর্তীতে মাইক্রোফোন সমস্যা, এখন সবকিছু ঠিকঠাক আছে আশা করি। তো এই ক্লাসটা তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে আশা করি, যে মানে যত দূর শেষ করা হবে আজকে ঠিক তত দূর মানে মনোযোগ দিয়ে দেখবে আর কি। খুবই এক্সাইটেড। সো আমি বিদায় নিচ্ছি, ক্লাস নাও তুমি। এখানে 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 বের করে দে, এখানে বের করে দে। জীবনের প্রথম লাইভে এরকম সমস্যা। যাই হোক, তোমরা একটু সাপোর্ট করিও। একটু সময় দেখা, ওদিকে তুমি তাকাবো না, তখন কমেন্ট করবো। জীবনের প্রথম লাইভে এরকম সমস্যা। যাই হোক, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি, তাহলে এখন শুরু করতে আর কোনো বাধা নেই আমি যেটা মনে করতেছি। তো আজকের এই লাইভে আমরা 4টি চ্যাপ্টার মোট শেষ করে দেবো ইনশাল্লাহ, যদি বিদ্যুৎ, ইন্টারনেট এগুলো সবকিছুই আমাদের পক্ষে থাকে আর কি। তো প্রথমে যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেই চ্যাপ্টারটার নাম কি? তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা এর ইংরেজি টার্ম হলো থার্মোডাইনামিক্স। তো পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ, কাজ, শক্তি এবং এদের মধ্যে রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, যে শাখায় আর কি, সেটাকে বলা হয় হলো তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যায় কিছু টুকটাক টপিক আছে, এগুলা হয়তো আমি বর্জন করে চলবো, যেগুলা সবচেয়ে বেশি আসে এবং যেগুলো আসার মতো আর কি, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করি। তো তাপগতিবিদ্যার চ্যাপ্টারের শুরুর দিকে আমাদের যে টপিকটা আসে আর কি, এটা কি? এটা হলো শূন্যতম সূত্র। তো শূন্যতম সূত্র থেকে আমরা ধারণা পাই কি, তাপ ও তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক। তো তাপ কি? তাপ এক ধরনের শক্তি। আর তাপমাত্রা, তাপমাত্রা হলো যে গরম এবং ঠান্ডার অনুভূতি জাগায় যে একটা প্যারামিটার বা রাশি, সেটা হলো তোমার হলো তাপমাত্রা। তো শূন্যতম সূত্রে যেটা হলো মেইন বিষয় আর কি, যে যে সূত্র যেটা মানে বর্ণনা করা হয়েছে আর কি, যে বিষয়টা সেটা হলো যে, মনে করলাম এখানে 3টা বস্তু আছে, এ, বি এন্ড সি। ঠিক আছে? তো যদি এ বস্তুটা এবং বি বস্তুটা তাপীয় সাম্য অবস্থায় থাকে, মানে এ বস্তু আর বি বস্তু তাপীয় সাম্য অবস্থায় থাকে এবং সি বস্তু এবং বি বস্তু তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে আমরা বলতে পারি যে এ আর সি এটাও সাম্য অবস্থায় থাকে। আশা করি আমরা বুঝতে পারতেছি। আবার বলতেছি, যখন মানে ভিন্ন ভিন্ন ভাবে এ বস্তু এবং বি বস্তুর মধ্যে তাপীয় সমঅবস্থা এবং সি বস্তু এবং বি বস্তুর মধ্যে তাপীয় সমঅবস্থা থাকে, তখন আমরা বলতে পারবো কি, এ বস্তু এবং সি বস্তুর মধ্যে তাপীয় সমঅবস্থা থাকে, অনেকটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতো, বুঝছো? তো তারপরে তারপরে এখান থেকে তাহলে আমরা ধারণা পাইলাম যে তাপ আর তাপমাত্রার। তো তাপ, একটা বস্তুর মধ্যে তাপ, মানে দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে তাপমাত্রা, তাপের সাথে কিন্তু তাপমাত্রার কোনো সম্পর্ক নাই। যখন দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়, তখন এই বস্তু থেকে এই বস্তুতে তাপ বিনিময় মানে হয় না আর কি। যখন তাপমাত্রা সমান থাকে তখন তাপ বিনিময় হয় না, কিন্তু যখন তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকে, তখন এই বস্তুদ্বয়ের মধ্যে তাপের আদান প্রদান হয় আর কি। যখন দুইটা বস্তুর তাপমাত্রা সমান থাকে এবং যখন তাপ তাপ বস্তুদ্বয়ের মধ্যে আদান প্রদান হয় না, এই অবস্থাকেই বলা হচ্ছিল যে সাম্য অবস্থা আর কি। তো যেহেতু ওই টার্মটা অনেকটা কঠিন কঠিন মনে হচ্ছিল, তো সেটার জন্য
একটু ভাঙিয়ে দিলাম বিষয়টা। তারপরে তাপমিতিক বস্তু এবং তাপমিতিক ধর্ম একটা টার্ম আছে। তো তাপমিতিক বস্তুর একটা নির্দিষ্ট ধর্ম থাকবে, সেই ধর্ম কি একটা টেম্পারেচারের সাথে সাথে ওঠানামা করবে। তো এইটাকে ধরেই এক স্থির বিন্দুগামী একটা স্কেল আবিষ্কার করা হয় আর কি। তো সেটার মূল প্রতিপাদ্য বা যেটাকে ধরে আর কি করা হয়েছিল সেটা হলো কি তাপমাত্রিক তাপমাত্রিক ধর্ম সমানুপাতিক তাপমাত্রা তাপমাত্রা তো তাপমাত্রিক ধর্ম তাপমাত্রিক বস্তুর আর কি তাপমাত্রিক ধর্ম তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে ওই ধর্মের একটা পরিবর্তন হয়। সেই ধর্মটা বিভিন্ন কিছু হতে পারে, যেমন আমরা যেহেতু যে আমরা প্রকৃতি মানে আমরা বাস্তবে যেই থার্মোমিটার দেখি এগুলোতে তোমার হলো পারদ থার্মোমিটার ব্যবহার করা হয়। তো পারদের ক্ষেত্রে কি তার দৈর্ঘ্যটাকে তাপমিতিক ধর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তাপমাত্রাটাকে তাপমাত্রা, তো এটা তো সবাই বুঝি আর কি। তো এদের সাথে তাপমিতিক ধর্মকে আমরা মনে করলাম যে এক্স, এবং সাথে টেম্পারেচার সাধারণত টি দ্বারা প্রকাশ করা হয়। তো সমানুপাতিক সম্পর্ক যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এরকম ভাবে x1 ডিভাইডেড বাই x2 সমান সমান t1 ডিভাইডেড বাই t2। তো এই সম্পর্ক দিয়েও আমরা বিভিন্ন অঙ্ক করে থাকতে পারবো। তো তারপরে এই টপিকের পরে দ্বিতীয় যে টপিকটা আসে সেই টপিকটা হলো যে দ্বিস্থির বিন্দুগামী তাপমাত্রা স্কেল। ও একটা কথা হয়তো বলতে ভুলে গেছি, সেটা হলো যে শূন্যতম সূত্র থেকেই কিন্তু আমাদের থার্মোমিটার তৈরির যেই ধারণাটা আসে সেটা এখান থেকেই তৈরি হয়েছিল আর কি। তো এক স্থির বিন্দুগামী থার্মোমিটার স্কেল কিভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা দেখলাম। এখন দেখবো সেটা হলো যে দ্বিস্থির বিন্দুগামী স্কেল কিভাবে আমাদের আবিষ্কার করা হয়েছিল। আবিষ্কার করা হয়েছিল বলে কি তাদের স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছিল। তো এই স্কেল দ্বয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটা সূত্র আমরা মাথায় রাখবো, সেটা কি টি মাইনাস টি আইস, অর্থাৎ বরফ বিন্দু আর কি, টি স্টিম বা বাষ্প বিন্দু মাইনাস টি আইস। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবো। তো আমাদের বহুল প্রচলিত তিনটে স্কেল সম্পর্কে আমরা পড়াশোনা করে থাকি বিশেষ করে, একটা হলো সেলসিয়াস স্কেল, একটা হলো কেলভিন স্কেল এবং একটা ফারেনহাইট স্কেল। তো এদের মধ্যে থেকেই আমাদের যেহেতু বারবার প্রশ্ন আসে, তো এদের মধ্যেকার সম্পর্কটাই আগে আমরা দেখে নেব। তো একটু মনোযোগ দেই। তো তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা মনে করলাম সি, এবং হ্যাঁ শেষ মিস তো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা মনে করলাম যে সি, এবং সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু যেটাকে বলবে সেটা আমরা জানি কত, শূন্য। এবং সেলসিয়াস স্কেলের বাষ্পবিন্দু কত, 100, তাই না? এবং আইস এটাও তো শূন্য আর কি। তাহলে সেলসিয়াস স্কেলের যে সম্পর্কটা তৈরি হয় এটা আমরা লিখে ফেললাম। তারপরে আমরা এখন লিখবো ফারেনহাইট স্কেলের সম্পর্ক। ঠিক আছে, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এবং ফারেনহাইট স্কেলের বরফবিন্দু কত, 32 ডিগ্রি ফারেনহাইট, সেটা লিখে ফেললাম। হ্যাঁ, তারপরে কি ফারেনহাইট স্কেলের বাষ্পবিন্দু বাষ্পবিন্দুটা কত, বাষ্পবিন্দু আছে হলো 212, এবং ফারেনহাইট স্কেলের বরফবিন্দু কত, 32। তো তারপরে দুইটা স্কেলের পরে আরেকটা স্কেল যেটা বাদ থাকে সেটা হলো আমাদের কেলভিন স্কেল। তো কেলভিন স্কেলে কোন একটা তাপমাত্রা মনে করলাম কে, এবং সেখান থেকে কি বরফ বিন্দুটাকে বের করতেছি, সেই বরফ বিন্দুটা কত, 273। এবং কেলভিন স্কেলের বাষ্পবিন্দু কত, 373। এবং যেহেতু আমরা আগেই জেনেছি এটা হলো আমাদের কেলভিন স্কেলের বরফ বিন্দু আর কি। তো এটাকে একটু ক্যালকুলেশন করে যদি ছোট করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো সেটা কিরকম, সি বাই 100 সমান সমান ফারেনহাইট বাই 32, ছিল 180, আর কে মাইনাস 273, আর 100। আচ্ছা, এই ছোট বিষয়টাকে আমরা যদি একটু ভালোভাবে অন্তরের চোখ দিয়ে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো কি সেলসিয়াস স্কেলের যে পরিবর্তন হচ্ছে কেলভিন স্কেলের পরিবর্তনটাও কিন্তু প্রায় সেম, কারণ এটার নিচেও 100 আছে। পরিবর্তনটাকে যখন হিসাব করব তখন আমরা উপরে কি সেলসিয়াস স্কেলকে বসায় দিব, তারপরে 100 ছিল 100 বসায় দিব, আবার ফারেনহাইট স্কেলের পরিবর্তন এখানে দিয়ে দিব, দেন 100 180 আর কি, তারপরে হলো কেলভিন স্কেলের পরিবর্তন আর নিচে 100।
তাহলে অন্তরস্থ চোখ দিয়ে আমি যে কথাটা বলছিলাম আর কি, যদি আমাদের সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন হয় তাপমাত্রার, তাহলে কেলভিন স্কেলেও এর পরিবর্তন 1 ডিগ্রি হবে, মানে 1 ঘরই হবে আর কি। কিন্তু যখন আমাদের কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কথাটা নিয়ে আসবো, তখন দেখবো যে সেলসিয়াস স্কেলের 1 ঘরের জন্য আমাদের ফারেনহাইট স্কেলের ঘরের পরিবর্তন হবে 1.8। ঠিক আছে, তো এখান থেকে কি ধরনের অঙ্ক এসে থাকে? এখান থেকে যে ধরনের অঙ্ক এসে থাকে, ধরো যে তোমাকে বলবে আর কি, একটা একটা ত্রুটিপূর্ণ স্কেল দেওয়া থাকবে, সেই ত্রুটিপূর্ণ স্কেলের একটা নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া থাকবে, এবং সেখানে সেই ত্রুটিপূর্ণ স্কেলের বরফ বিন্দু, বাষ্প বিন্দু এসব দেওয়া থাকবে। তো প্রকৃত তাপমাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, এটা এই সূত্রের মাধ্যমে তোমরা নির্ণয় করতে পারবা। এখানে যেই সম্পর্কটা এখানে দিচ্ছি না, এখানে ত্রুটিপূর্ণ স্কেলের সম্পর্ক যেটা হয় আর কি, ওইটা লিখে ফেলবা। তো সবচেয়ে বেশি যেটা আসে আর কি আমাদের, মানে আমাদের হলো এমসিকিউ এ টানা মুখস্থ এটিএম করতে হয়, মানে এক টানা মুখস্থ আর কি। তো ফারেনহাইট ফারেনহাইট প্লাস কি কেলভিন স্কেল, কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া যায় কখন আর কি। তো এটা আমাদের টানা মুখস্থ আর কি। সেই পাঁচটা কত, 574.75 কেলভিন, বা কেলভিন স্কেল কেলভিন, আর যখন ফারেনহাইট থাকবে তখন 574.75 ফারেনহাইট। বুঝতে পেরেছো? তো আরেকটা আরেকটা এরকম সম্পর্ক মনে রাখতে হয় আর কি, মানে যেটা বারবার আসে যেহেতু, তাহলে যেটা বারবার আসে সেটা আমাদের মুখস্থ রাখাটাই বেটার হবে। তো মুখস্থ রাখবো আর কি, সেটা হলো যে সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেল, সেন্টিগ্রেড প্লাস ফারেনহাইট স্কেল, কখন এদের মধ্যে একই পার্ট দেখা যাবে, সেটা হলো যে -40 ডিগ্রি। যদি ফারেনহাইট স্কেলে চিন্তা করি সেটাকে হবে ফারেনহাইট, আর যদি সেন্টিগ্রেড চিন্তা করি তাহলে -40 সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা কি বুঝতে পারতেছো? কোনো সমস্যা নাই। তো এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা পরের টুকুতে চলে যাবো আর কি। পরের টপিক যেটা আছে সেটা হলো যে আমাদের পরিবেশ এবং সিস্টেম। আচ্ছা, পরিবেশটা কি বোঝানো হচ্ছে? যেহেতু এখানে তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে, পরিবেশটা এরকম যে একটা সিস্টেম থাকবে, এবং সিস্টেমের পাশের যেই পরিবেশটা মানে থাকে আর কি, ওই পরিবেশটাকেই মানে নির্দেশ করা হয় আর কি। তো মনে করো যে এটা একটা যন্ত্র বা সিস্টেম, তাই না? এই সিস্টেমের কি একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকবে আর কি। বাউন্ডারি বলতে একটা নির্দিষ্ট এলাকা থাকবে, এলাকা জুড়ে এর মধ্যে সে কার্য সম্পাদন করবে, এবং এর সাইডের যেসব পরিবেশ আর কি, এগুলা হলো মানে তার পরিবেশ আর কি, ওই যন্ত্রের পরিবেশ। তো ভর এবং শক্তি, ভর এবং শক্তি আদান প্রদানের ভিত্তিতে আমাদের এই সিস্টেমকে সিস্টেমকে আবার 3 ভাগে ভাগ করা হয়। প্রথম সিস্টেমটা হলো ওপেন। ওপেনের ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে দেখতেছো ওপেন মানে খোলা। তো এখানে তোমার শক্তি প্লাস শক্তি প্লাস ভরের আদান প্রদান হবে। বুঝতে পারছো? তো তারপরে যেই পরিবেশ আর কি, সেটা হলো ক্লোজড বা বদ্ধ। তো ক্লোজড এর ক্ষেত্রে কি হয়, যেহেতু বদ্ধ বলছে, সেক্ষেত্রে শুধুমাত্র কি এনার্জি বা শক্তির পরিবর্তন হবে, মানে শক্তির পরিবর্তন বলতে আদান প্রদান হবে আর কি, পরিবেশ এবং যন্ত্রের সিস্টেমের মধ্যে আর কি। এবং আইসোলেটেড বলে আরেকটা পরিবেশ আছে, আইসোলেটেড বা বিচ্ছিন্ন আর কি। তো এটার ক্ষেত্রে এইগুলোর মধ্যে শক্তি ভরের মধ্যে কোনোটাই কি বিনিময় আদান প্রদান করবে না। ঠিক আছে, তো এগুলো পড়ার পরে যদি বুঝে থাকি, তাহলে আমরা এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অর্থাৎ থার্মোডাইনামিক্স ফার্স্ট ল। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি আমরা পড়ে থাকি, তাহলে আমরা দেখবো এটা শক্তি রূপান্তরের, শক্তির নিত্যতার যে একটা সূত্র ছিল, ওই সূত্র ছাড়া আর অন্য কিছুই আমাদের চোখে পড়বে না।
তো এই মেইন প্রিন্সিপাল ছিল এই সূত্রের যে কিছু যদি কোনো একটা সিস্টেমে যদি তাপ দেওয়া হয় আর কি, সেই সিস্টেমটা অভ্যন্তরস্থ শক্তি বৃদ্ধিতে কিছু ব্যয় করবে, আবার কিছু কাজ হিসেবে আমাদের কি আউটপুট দেবে, তাই না? কাজ হিসেবে আউটপুট দেবে। তো তাহলে এটাকে আমরা যদি একটু তাত্ত্বিক রূপে লিখতে চাই সেটা কি হবে তাহলে? ডি ইউ, কিছু পরিমাণ তাপ দিচ্ছি সেখান থেকে, সরি ডি কিউ আর কি, যে কিছু পরিমাণ তাপ দিচ্ছি যাতে যেখান থেকে কিছু তাপ অভ্যন্তরস্থ শক্তি বৃদ্ধিতে এবং কিছু তাপ কৃত কাজে ব্যবহৃত হয়। তাহলে দেখছো যে পরিমাণ তাপ দিচ্ছ সে পরিমাণ কাজেরই ব্যবহার। তাহলে কি আমরা বলতে পারি না এটা একটা শক্তির নিত্যতার সূত্র? অবশ্যই বলতে পারি। তো এখান থেকে আহ এখান থেকে হলো কৃত কাজের ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন অফ হলো পিডিভি আর কি হয়, মানে ডিডব্লিউ সমান সমান পিডিভি লিখতে পারো, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পি ডেল ডেল ভি আর কি, পি ডেল ভি আর কি, এটা তোমরা লিখতে পারবা। তো এরপরে আমাদের যে বিষয়টা আসে, ও এখান থেকে এই টাইপের ম্যাথ আসে আর কি, যে একটা যন্ত্র মানে একটা সিস্টেমের মধ্যে তাপ দিচ্ছি অথবা নিচ্ছি, কিছু অভ্যন্তরস্থ শক্তি বৃদ্ধি হচ্ছে বা হ্রাস পাচ্ছে, অথবা সিস্টেম পরিবেশের উপর কাজ করছে অথবা পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, এরকম কথাবার্তা আসে। তো এখানে এসব সম্পর্কের মধ্যে আমাদের যেটা নিয়ে বিভ্রান্তি হয় আর কি, কখন ডিকিউটা পজিটিভ হিসেবে ধরবো, আবার কখন ডিইউটা পজিটিভ হিসেবে দেখবো, কখন কাজটা আমাদের পজিটিভ হিসেবে দেখবো। তো যখন একটা সিস্টেমকে তাপ প্রদান করা হবে সেটা কি হবে? অবশ্যই পজিটিভ ধরা হবে তাকে। এবং যখন সিস্টেমটা হলো প্রকৃতিতে তাপ বর্জন করবে, বর্জন কথাটি উল্লেখ থাকবে, তখন ডিকিউটার মানটা কি হবে? নেগেটিভ হিসেবে ধরো, ঠিক আছে? তো তারপরে অভ্যন্তরস্থ শক্তি, এক্ষেত্রে কি, যখন অভ্যন্তরস্থ শক্তি বৃদ্ধি কথা উল্লেখ থাকবে তখন পজিটিভ, এবং যখন অভ্যন্তরস্থ শক্তি হ্রাস এই কথাটি উল্লেখ থাকবে তখন কি? নেগেটিভ হবে। ঠিক একইভাবে যখন সিস্টেম পরিবেশের উপর কাজ করে তখন ডিকিউ এর মান পজিটিভ ধরা হয়, এবং পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে তখন এটাকে নেগেটিভ ধরা হয়। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? তো এখান থেকেই বিভিন্ন এমসিকিউ এসে থাকে, এবং এখান থেকে এক ধরনের সিকিউ প্রশ্ন হয়ে থাকে। আমি এখন তোমাদের সামনে সেই একটা সিকিউ প্রশ্ন সলভ করার চেষ্টা করব। মানে প্রথমে প্রশ্ন তো উঠে দিব, তারপরে আর কি এই প্রশ্নটা আসছিল ঢাকা বোর্ড 2023-এ, ঢাকা বোর্ড 2023 প্লাস আসছিল হলো সিলেট বোর্ড 2023। প্রশ্নটা এরকম এরকম গ্রাফ দেওয়া ছিল, এই বরাবর মানে এক্স অক্ষ বরাবর কাজ করতেছিল কি? ভলিউম, সেটা কি এককে? মিটার কিউব এককে। এবং এই বরাবর যেই ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছিল কি? প্রেসার বা চাপ, এটা কি? নিউটন পার মিটার স্কয়ার একক। তারপরে এখানে কি সোজা আর কি, বুঝে নিও তোমরা একটু কষ্ট করে। তারপরে হলো আর একটু নিচে, এখন এগুলা স্টেট গুলা যে এগুলা যেগুলা কর্ণ দেখতে পাচ্ছি এগুলা এক একটা করে স্টেট আর কি। তো এগুলা স্টেটে কি আমাদের প্রেসার, আয়তন এবং টেম্পারেচার পরিবর্তন হইতে পারে। তো এদের উপর ভিত্তি করে আমাদের এই হিসাবগুলা করতে হয় আর কি। তো এখন প্রত্যেকটা বিন্দুকে এখন আমরা একটা করে নাম দেব। এটা হলো এস, এটা হলো পি, এটা হলো আর, এটা হলো কিউ, আর এটা টি। তো প্রশ্নে ছিল গ নম্বরের প্রশ্ন ছিল, ও আরেকটু তথ্য দেওয়া ছিল সেটা মিস করে ফেলছি, সেটা হলো যে কিউ থেকে আর এ
যেতে 80 জুল শক্তি 80 জুল শক্তি সরবরাহ করে সরবরাহ করে। তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি কি কিউ, এখানে কিউ ছিল না, এই কিউ থেকে তাহলে আর এ যাচ্ছিল, যাওয়ার সময় যে পরিমাণ শক্তি সরবরাহ করছিল 80 জুল আর কি। তারপরে কি আর কি কোনো আছে? তো গ নম্বর প্রশ্নে ছিল আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? মানে হলো আর অবস্থানে আসতে অভ্যন্তরস্থ 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 শক্তির পরিবর্তন কত আর কি, মানে অভ্যন্তরস্থ শক্তিটি ইউ সমান সমান হোয়াট, এটা নির্ণয় করতে হচ্ছে। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখো কিউআর কিউআর এ কি পরিমাণ তাপ দেওয়া হয়েছে 80 জুল, অর্থাৎ কিউআর এ তাহলে এখানে কি ডি কিউ আর এটার মান দেওয়া আছে কত 80 জুল 80 জুল। আচ্ছা মানে এটা ডি কিউ আর কি, ডি কিউ কিউ আর আর কি, এখান থেকে হলো 80 জুল তাপ দেওয়া আছে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি পাই ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তাই না? তো দেখো তাপগতি এখানে দেখো কিউ থেকে আর গেছে, তাই না? তো এই বরাবর কি কাজ করছিল? ভলিউম, তাই না? ভলিউম কাজ করেছে। তো যেহেতু তোমার ভলিউমের কোনো পরিবর্তন হয়নি, আমরা কৃতকাজের সূত্র পড়ছিলাম না, ডি কিউ সমান সমান পি ডেল ভি, যেখানে আয়তনেরই কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে সেখানে কোনো কি কৃতকাজ হবে? হবে না। তো তাহলে আমরা এখানে লিখতে পারি কি ডি ডাব্লিউ কিউ আর ইজ ইকুয়াল কত? ডি ডাব্লিউ ইজ ইকুয়াল কত? 0 আর কি। এখানে কোনো কাজই হয় নাই। তো প্রথম সূত্র এভাবে লিখে ফেলবো, তারপরে মান বসাই দিব আর কি। ডি কিউ এর মান কত আছে 80, তারপরে হলো সমান সমান ডিইউ যেটা আমাদেরকে বের করতে বলছে, হ্যাঁ, আর এটা ডিকিউ মানে কত 0, অর্থাৎ অভ্যন্তরস্থ শক্তি ডিইউ সমান সমান কত 80 জুলই থাকবে। বুঝতে পেরেছো? তো তারপরে ঘ নম্বর প্রশ্ন যেটা ছিল আর কি, ঘ নম্বর প্রশ্ন যেটা ছিল আর কি সেটা হলো প্রতিটি ধাপে কাজের তুলনা করো। প্রতিটি ধাপে কাজের তুলনা করো। এখন প্রতিটি ধাপ বলতে কি বোঝাচ্ছে দেখো, পি কিউ এখানে একটা ধাপ আছে, কিউ আর এখানে আরেকটা ধাপ আছে, এবং আর পি বা পি আর এখানে একটা ধাপ আছে। তো দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখো এদিকে সাইন দেওয়া হয়েছে, তার মানে কি এখান থেকে এদিকে গেছে, এই স্টেট থেকে এই স্টেটে গেছে, এবং এই স্টেট থেকে এই স্টেটে গেছে, এবং এই স্টেট থেকে আবার এখানে ব্যাক করছে, অর্থাৎ পি কিউ কিউ আর এবং আর পি। তো আমরা এখন হিসাব করব হলো পি কিউ পি কিউ ধাপে পি কিউ ধাপে কি বলছে কৃত কাজ, পি কিউ ধাপে কৃত কাজ কি? দেখো আমরা কৃতকাজের সূত্র কি এটা পড়েছিলাম না, ডি ডাব্লিউ সমান পি ডিভি, অর্থাৎ এই যে পি থাকবে এবং এই যে আয়তন বরাবর কি ক্ষেত্রফল যেটা থাকবে, মানে এই পি কিউ এর ক্ষেত্রে কৃতকাজ কতটুকু হবে, এই যে এটার ক্ষেত্রফল আর কি, তাই না? তাহলে পি কিউ এর ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে কি পয়েন্ট মিসিং আছে, মেবি পয়েন্ট এখানে মিসিং আছে আর কি এখানে। আচ্ছা আমরা ধরে নেই এখানে, এখানে মনে করো যে 3, আর এখানে মনে করো যে 2, এই পয়েন্ট গুলার মান মানে ভলিউমের মান আর কি। সরি, এখান থেকে তো এটা বেশি হচ্ছে, তাহলে এটা হলো 2 আর এটা হলো 3। তো তাহলে পি কিউ ধাপে কৃতকাজ কিভাবে আমরা হিসাব করবো? তাহলে এটা যেহেতু ক্ষেত্রফলই কৃতকাজ, তাহলে ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করবো? এটার কি দৈর্ঘ্যের পরিমাণ কত 20, এবং এখান থেকে এটা যেটা বাদ দিলে কত থাকছে 1 হয় না, তাহলে 20 গুণন 1, কৃতকাজ সমান সমান কত 20
গুণন 1 সমান সমান কত 20 জুল। ঠিক আছে, তারপরে কি কিউ আর ধাপে আমরা অলরেডি গ নম্বরে করে এসেছি যে কিউ আর ধাপে কৃতকাজ কত, কৃতকাজ সমান সমান 0, তাই না? এবং আরেকটা ধাপ যেটা আছে আর কি এখন হলো আর পি, তাই না? আর পির ক্ষেত্রে কৃতকাজ কতটুকু হবে, এই এতটুকু পুরোটাই হবে আর কি, মানে এই এতটুকু পুরোটা। তাহলে কৃতকাজ কি হবে, কৃতকাজ এটা একটা কি রম্বস না, সরি রম্বস বলছি, এটা একটা হলো আহ, এটা সামুদ্রিক না, আচ্ছা এটা একটা ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, আচ্ছা বাহুদ্বয় বুঝে নি একটু, যোগফল, কারণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো এখানে এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোনটা কোনটা, এই যে এই এতটুকু এবং এতটুকু, তাই না? তো এই বাহুর দৈর্ঘ্য কত 20 আর এই বাহুর দৈর্ঘ্য কত 40, তাহলে এটার সমান্তরাল বাহুর যোগফল করে নিই 20 প্লাস 40, তাই না? ইন্টু উচ্চতা কত, এখন উচ্চতা কত দেওয়া আছে আমাদের, উচ্চতা বলতে এই যে এতটুকু না, এই যে 3 - 2 তার মানে কি 1, যা আসে তাই উত্তর, বুঝছো? তো প্রত্যেকটা ঘাসের তুলনা নির্ণয় করতে বলছে। এখন আমরা একটা মানে চোখের দেখাতেই বোঝা যাচ্ছে যে এখানে সবচেয়ে কৃতকাজের পরিমাণটা বেশি হবে, তারপরে এই কাজের কৃতকাজের পরিমাণটা বেশি হবে, তারপরে এই কৃতকাজের পরিমাণটা বেশি হবে। এটা আমাদের লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন দিয়ে আনসারটা লিখে দিলেই আমাদের উত্তর, সিলেট ঢাকা বোর্ড আর সিলেট বোর্ডের উত্তর কিন্তু হয়ে যেত। ঠিক আছে, তো তোমরা যদি বুঝে থাকো তাহলে এটা মুছে দিবো আর এখন। তোমরা কি বুঝতে পারতেছো সবাই? সমস্যা নাই, তোমরা যারা আছো একটু সময় দিয়ে দেখো, আমি বিশ্বাস করি তোমাদের এই সময়টা নষ্ট হবে না। এই সময়ে তোমরা এই চ্যাপ্টারটাকে খুব কম সময়ে গুছিয়ে ফেলতে পারবা, পাশাপাশি এই চ্যাপ্টার থেকে একটা ভালো আউটপুট পরীক্ষায় দিতে পারবা ইনশাল্লাহ। তো তারপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা কি, বিভিন্ন তাপ- তাপগতীয় প্রক্রিয়া, আর 10 মিনিট, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া। তো তাপগতীয় প্রক্রিয়া এখানে আমরা কি সমুষ্ণ, রুদ্ধ, সম আয়তন, আর একটা কি সমচাপীয়, তো আমাদের সবচেয়ে বেশি আসে এই সমুষ্ণ এবং রুদ্ধতাপীয় ক্ষেত্রে। তো সমুষ্ণের ক্ষেত্রে কি, সমুষ্ণ মানে কি উষ্ণতা বা তাপমাত্রাটা সমান থাকে, তাই না? না, তাপ সমান থাকে মানে তাপমাত্রা সমান থাকে, উষ্ণতা, ঠিক আছে। আর রুদ্ধর ক্ষেত্রে কি, এখানে বাইরে থেকে কোনো ধরনের তাপ আদান প্রদান হয় না, অভ্যন্তরীণ তাপ তাপের মাধ্যমেই কাজ সম্পাদন করা হয়। আর সময়ায়তন বলতে কি বোঝাচ্ছে, আয়তনটা কি সমান, তাই না? তারপর কি সমচাপীয়, এটা দেখেই বোঝা যাচ্ছে সেটা কি চাপ সমান। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা প্রথম সূত্রটা একটু লেখার চেষ্টা করি তাহলে কি হবে, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিবে বাহির থেকে, অভ্যন্তরস্থ শক্তি কিছু পরিমাণ বৃদ্ধি করবে এবং কিছু পরিমাণ কাজ করবে। আর রুদ্ধতাপের ক্ষেত্রে যদি লিখি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তো যেহেতু বাহির থেকে কোনো ধরনের তাপ আদান প্রদান করবে না রুদ্ধতাপের প্রক্রিয়া, তো এক্ষেত্রে ডিকিউ এর পরিমাণ কত, 0, অর্থাৎ ডিইউ সমান সমান মাইনাস ডিডব্লিউ। অর্থাৎ অভ্যন্তরস্থ শক্তি যদি মানে হ্রাস পায়,
যে পরিমাণ হ্রাস পাবে ওইটা দিয়ে তোমার হলো কৃতকাজ সম্পাদন, বুঝতে পারছো? আর সমচাপীয় ক্ষেত্রে সম আয়তন ক্ষেত্রে ওই একই হবে, বা সমচাপীয় ক্ষেত্রেও একই, মানে প্রথম সূত্রটা যেরকম হয়েছিল আর কি ওইরকম। তো আমাদের বেশি পরীক্ষায় আসে কি সমুষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেহেতু এই দুইটা বেশি আসে তাহলে এই দুইটা নিয়ে আমরা বেশি আলোচনা করব। তো সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার হলো বয়েলের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্রটা কি ছিল? পিভি সমান সমান কি কনস্ট্যান্ট, পিভি সমান সমান কনস্ট্যান্ট, মানে কি তুমি লিখতে পারো কি পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি2 ভি2, বা আরো যেগুলা আরো যদি তিনটা গ্যাস সমূহকে যদি লেখা থাকতো তাহলে পি3 ভি3 এভাবে লিখতে চলে যেতে পারতা, বুঝতে পারছো? কিন্তু রুদ্ধতাপের ক্ষেত্রে এখানে একটা নতুন টার্ম যুক্ত হয়, সেটা হলো গামা। তো এটার ক্ষেত্রে কি হয়, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল কনস্ট্যান্ট বা ধ্রুব। এই গামার মানটা মানে গ্যাসের পরমাণু, কত পরমাণু গ্যাস এটার উপর নির্ভর করে। এক পরমাণিক হলে এটার মান হয় 1.67, অর্থাৎ 1.67, এবং দ্বিপরমাণুকের ক্ষেত্রে হয় হলো 1.41, এবং বহু পরমাণুকের ক্ষেত্রে 1.33। তো এটাকে একটু যদি লিখে দেওয়ার চেষ্টা করি, এক পরমাণু ক্ষেত্রে গামা সমান সমান 1.67, দ্বিপরমাণবিক এক দ্বিপরমাণবিক ক্ষেত্রে গামার মান কত 1.41, এবং বহুর ক্ষেত্রে গামার মান কত 1.33। তো তাহলে এটার থেকে কিভাবে সূত্র লিখতে হয় এটা তো তোমরা বুঝতে পারবা কিভাবে। এটা মনে করো যে, আচ্ছা এই উপরের অংশটুকু মুছে দিই আমি। এটা লিখতে পারবা পি1 ভি1 উপরে গামা, পি2 ভি2 উপরে গামা, এরকম। তো এখান থেকে আরো কিছু সম্পর্ক আসে, এগুলো মুছে দিলাম। এখানে আরো কিছু সূত্র আছে, এগুলো আমাদের প্রয়োজন হয়। সেটা হলো যে টিভি টি1 ভি1 আর কি সমান গামা মাইনাস ওয়ান সমান সমান টি2 ভি2 গামা মাইনাস ওয়ান। আবার পিভি টিভি আর হলো পিটি টিপি আর কি, টি টি1 পি1 ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান সমান টি1 সরি টি2 পি2 ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এরকম সূত্র আর কি। তো এইটার পরে সবচেয়ে বেশি আসে আর কি সমুষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ আর রুদ্ধ প্রক্রিয়ায় কৃত কাজ। তো এইটার সূত্র কি? এটার সূত্র হলো W সমান সমান এন আর টি লন ভি2 বাই ভি1। ভি2 বলতে কি বোঝানো হচ্ছে, এটা হলো ফাইনাল, আর ভি1 বলতে কি, এটা হলো ইনিশিয়াল, বুঝতে পেরেছো? আমরা এটাকে আবার এভাবেও লিখতে পারি, সেটা কি এন আর টি লন টি2 ডিভাইডেড বাই টি1। না, টি2 লেখা যাবে না, কারণ এটা তো সমুষ্ণ প্রক্রিয়া, আর লিখবোই না। তো যাই হোক, তারপরে কি রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ কি? রুদ্ধ প্রক্রিয়া হুম এটা আয়তন দিয়েও করতে পারবি, আরেকটা লিখতে পারবি আগে এনআরটি লন P1। এবং রুদ্ধতাপের ক্ষেত্রে কৃত কাজ কি? ডাব্লিউ সমান সমান এনআর ওয়ান মাইনাস গামা ইন্টু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এটাকে অনেকে এভাবেও লিখে থাকে এনআর গামা মাইনাস ওয়ান। তো সেক্ষেত্রে এটাও উল্টে যাবে আর কি, টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। যেটা তোমার খুব ভালো লাগে সেটাই তোমরা পরীক্ষায় লেখার চেষ্টা করবা। এবং কাজ রিলেটেড যেহেতু কথাবার্তা বলতেছি, তো আর এই দুটার কিছু আলোচনা আমরা করি নাই, কিন্তু এটুকু আলোচনা করা উচিত। সেটা হলো যে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ কিন্তু শূন্য হয়, কৃত কাজের পরিমাণ কত শূন্য হয়। কারণ কি, আমরা ডিডব্লিউ সমান সমান কি শিখছিলাম আর কি, পি ডেল ভি, তাই না? তো যেহেতু আয়তনের পরিবর্তনই হচ্ছে না, তাহলে কি
আয়তন পরিবর্তন যখন হচ্ছে না তাহলে কি লিখতে পারবো, আর ডেল ভি সমান সমান শূন্য হয়ে যাবে, এবং চাপ যতই থাক না কেন মোট ফলাফলটাও কিন্তু শূন্য আসে যাবে। যদি বোঝা যায় তাহলে আমরা পরের টপিকে আমরা শিফট করতেছি। সেটা হলো যে কার্নো ইঞ্জিন কৃতকাজ কৃত কৃত কাজ, কার্নো ইঞ্জিনে কৃতকাজ। তো এটা একটা সিস্টেম যদি হয়, এই সিস্টেমে আমরা কিছু পরিমাণ তাপ দিলে অবশ্যই কিছু পরিমাণ কি, কিন্তু তাপ কিছু পরিমাণ তাপ দিলে কিছু পরিমাণ আর কি তাপ পাওয়া যায়, কিছু খরচ মানে কিছু পাওয়ার জন্য কিছু খরচ করতে হয়, এরকম ব্যাপার স্যাপার আর কি। তো সেক্ষেত্রে যেটা আমাদের লাগে আর কি, কার্নো ইঞ্জিনের কৃতকাজ ও দক্ষতা। কৃতকাজ তো কিভাবে নির্ণয় করতে হয় এটা তো তোমরা দেখে থাকলা। কার্নো ইঞ্জিনটা কিরকম, প্রথমে কি হয়, সমুষ্ণ প্রসারণ, সমুষ্ণ প্রসারণ এটা একটা পয়েন্ট, এখানে P1 V1 T1 থাকতে পারে, আবার এখানে P2 V2 T2 থাকতে পারে। তো সমস্ত প্রসারণের পরে কি, রুদ্ধতাপীয় প্রসারণ, এখানে আরেকটা পয়েন্ট আসে যাবে, সেক্ষেত্রে ভি P2 V3 T3। তারপরে কি প্রসেস, তারপরে প্রসেসটা হলো যে এটা কি সমুষ্ণ সমুষ্ণ সংকোচন, তারপরে কি রুদ্ধতাপীয় সংকোচন, P4 V4 T3। এই সমুষ্ণ সংকোচনে কিন্তু আমরা বলছিলাম বাহির থেকে তাপ দেয়, তাই না? সরি, প্রসারণে ক্ষেত্রে বাহির থেকে তাপ দিলে সেটা কি প্রসারণ করবে, আর যখন তুমি হলো এখান থেকে তাপটা বর্জন করবা, মানে সমুষ্ণ সংকোচনে করবা যখন, তখন তোমার কি, তখন তাপটা বর্জন হয়ে যাবে, তাপটা এখান থেকে বর্জন হয়ে যাবে। আর রুদ্ধতাপীয় ক্ষেত্রে এখানে কোনো তাপের আদান প্রদানের ঝামেলা নেই, এখানে তোমার হলো কি, যেভাবে তোমার দেওয়া মানে এখানে নিজের অভ্যন্তরীণ শক্তিটাকে কাজে লাগে কাজটা করে। তো কার্নো ইঞ্জিনের ধারণা এরকম যে আমরা একটা ইঞ্জিন ব্যবহার মানে তৈরি করব, সেই ইঞ্জিনের মানে কোনো লস থাকবে না, বাই প্রোডাক্ট কিছুই থাকবে না, মানে আমি যেটা করতে চাচ্ছি ঠিক সেটাই আমরা কাজ হিসেবে পাবো, মানে এফিসিয়েন্সিটা কত 100% হিসেবে। তো এইটা একটা মানে কাল্পনিক একটা ধারণা মাত্র, এটা আসলে আমাদের বাস্তব লাইফে দেখা যায় না। তো তারপরে কি, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা চাই, কর্মদক্ষতা, কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় আর কি। তো তোমাদের জন্য সহজ টেকনিক সেটা হলো যে ওপরে থাকবে তোমার হলো দুইটা তাপমাত্রা বা দুইটা তাপের পরিমাণ দেওয়া থাকবে, ওইটা বিয়োগ করে দিয়ে দিব, বিয়োগ করে মানে এখানে কি তাপ অথবা তাপমাত্রার পরিবর্তন, এবং নিচে থাকবে কি, যেটার তাপ এবং তাপমাত্রার মানটা বেশি থাকবে ওইটা, সেটা কি, সেটা হলো তাপ মানে বড় মান, তাপ বা তাপমাত্রা। আমি একটু ভালোভাবে বলি আর কি, তাপ উৎস থেকে যে পরিমাণ তাপটা দিবে সেটা হলো কি হয়, সেটা হলো Q1, আর যে পরিমাণ তাপটা বর্জন করে ফেলা হয় সিঙ্কে সেটা হলো Q2। তো যে পরিমাণ তাপটা দিই সেটা পরিমাণ বেশি থাকে না, কারণ কি আমাদের ইফিসিয়েন্সি কখনো কি 100% হইতে পারে না, তাহলে কি Q1 মাইনাস Q2 ডিভাইডেড কত, Q1টা তাপ উৎসের তাপমাত্রা যেহেতু বড় থাকে সেহেতু এটা নিচে দিয়ে দিব। তো এটাকে যদি একটু সিম্পলিফিকেশন করার চেষ্টা করি, Q1/Q1 সমান মাইনাস Q2/Q1। তো এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে 1 পরে থাকবে, 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, এভাবে তোমরা হয়তো দেখে থাকবে। কিন্তু এটাকে যদি মানে সহজ করতে চাও, এটা মনে রাখবে অনেক সময় তোমাদের হলো রেফ্রিজারেটরের সাথে উলট পালট হয়ে যায়, যেহেতু রেফ্রিজারেটরটা এটার বিপরীত আর কি,
তো সেক্ষেত্রে যেটা মনে রাখবা আর কি, ইফিসিয়েন্সিটা তোমার হলো উপরে, ইফিসিয়েন্সি বের করার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনটা উপরে থাকবে, তাপ বা তাপমাত্রার পরিবর্তন, এবং যেটা তাপ বা তাপমাত্রার মান বড় সেটা নিচে দ্বারা ভাগ করে দিবা। কারণ কি, ছোট কোনো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কি কখনোই সেটা একের বেশি হবে না আর কি। যেহেতু একের বেশি হবে না, তাহলে তার ইফিসিয়েন্সিটা কি 100 নিচে থাকবে। এটার বিপরীত আরেকটা আসে, সেটা হলো যে রেফ্রিজারেটরের কার্যসহক, রেফ্রিজারেটরের কার্যসহক রেফ্রিজারেটরের কার্যসহক রেফ্রিজারেটরের কার্য সহক রেফ্রিজারেটরের কার্য সহক। তো রেফ্রিজারেটরের কার্যকরের সহক যেটা, সেটা হলো সাধারণত 2 থেকে 6 এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা হয়ে থাকে। তো যেহেতু দেখা যাচ্ছে এটা হলো ভাগ করার পরে একটু বড় সংখ্যা পাচ্ছে, মানে একের বেশি পাওয়া যাবে, তো সেক্ষেত্রে নিচে যেটা থাকবে সেটা কি ছোট মান থাকবে, মানে এরকম ব্যাপারটা। কার্য সহকের ক্ষেত্রে সূত্রটা লিখবো এরকম, ইটা মানে ইটা লিখবো আর কি, ইটা সমান সমান কি লিখবো, উপরে থাকবে কি, যেটার মানে দুইটা তাপমাত্রা থাকবে, দুইটা তাপমাত্রা বা তাপের মান দেওয়া থাকবে, যেটার মান হলো মানে দুইটা তাপমাত্রার